প্রথমে ধন্যবাদ জানাই তার নির্দেশন করে আমাদের এই প্রোগ্রামটি করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আর তারপরে সামগ্রিক ফাউন্ডেশনকে আর এনসিআরআই আমাদের যাত্রা নিষ্পত্তি দিয়েছে আমাদের সহযোগিতা করার জন্য এই প্রোগ্রামটি কন্ডাক্ট করার জন্য আমাদের আরো সিডিকে পড়াতে যেমন ফার্স্ট টাইম করছি একটু আমাদের সংগঠনটা থেকে বলেই আমরা বর্ণাঢ্য রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে নাইটে উত্তম হাসবে পারফরমেন্স হবে তো আমরা এই সোসাইটিটা করোনার সময় তৈরি করেছি অক্সিজেন সিলিন্ডার কার্সানিটি এসব নিয়ে সবাইকে হেল্প করার জন্য আমরা করেছিলাম তো করোনা চলে যাওয়ার পর আমরা ঠিক করলাম যে সোসাইটিটাকে আমরা আরো ফ্যামিলি কাজে আরো সোশ্যালভাবে ইনভলভ হবো one of the member of Shabri Social Responsibilities of the Faculty Development Foundation. আমি আজকে আমাদের ফাউন্ডেশনের সম্পর্কে কিছু অল্প কিছু কথা এবং এই সংস্থাটা কেন তৈরি হয়েছে এটার কারণ কি এটার পেছনে একটা ছোট গল্প আছে সেই গল্পটা সেই কথাটা একটু শেয়ার করছি Don't let your dreams be dreams. Give them the wings to fly, a direction to move, and a vision to look forward. With this thought and a heart full of hope, C.S. Rakhidas Gupta thought of giving dreams a direction. In the name of two selfless women, late Savitri Gupta, her maternal grandmother, and late Usharani Das Gupta, her paternal grandmother, she started a journey of making women and men financially independent. Savitri Social Responsibilities and Infrastructure Development Foundation was founded in the year 2022 on Sonar Road. I would also like to mention some of the pillars of our organization. Without their support and strength, SSR and USDF wouldn't have come to reality. Our President, Mrs. Oshima Sengupta, our Joint Secretary, Mrs. Anubha Das Gupta, our Vice President, late Mrs. Aparna Biswas, and our Treasurer, Mr. Anjan Kumar Gupta. Over these 3 years, SSR and USDF have done several activities focusing on making women and men financially independent. Some of the following programs which we have done in the past 3 years are Skill Development Awareness Program, workshops on mental health, various crochet works, fabric paintings on some kurtas, saris, embroidery work upon umbrellas, and another thing to highlight that is every year our organization celebrates Women's Day. On that particular week, we celebrate it by conducting a mini fair, where we provide space and encourage several artisans and entrepreneurs to showcase their work upon their skills on a public forum. Now, I would like to pass on the microphone to Mrs. Rakhidas Gupta for explaining and for the procedure of this particular program, which is the Cancer Awareness Program 2025. আমার প্রশ্নটা হচ্ছে যে এই প্রোগ্রামটা যে আমরা করছি বাচ্চাদের কাছে যে আমরা পৌঁছাচ্ছি আজকে এভাবে অ্যাজ এ ডক্টর আমার কাছে কি কি চ্যালেঞ্জেস বা ডক্টর হিসেবে আপনি কি এদেরকে আজকে দিয়ে যেতে চাইছেন সেই ওপেনিং রিমার্কসটা একটু জানতে ঠিক আছে আচ্ছা বিং এ ডক্টর আমার কাছে এখন তোমাদের যেই তোমরা ক্লাস ইন্টারসেকশন তোমাদের আরো ইংরেজি জায়গা পৌঁছাবে এই পেপারটাতে তোমাদের যেটা জানার দরকার আমার যে ব্যাকগ্রাউন্ডটা ক্যান্সার স্পেশালিস্ট তো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই মোটোটা যাতে মাথায় রাখতে হবে কিছু প্রথমে যদি আমাদের ডিজিজটা আসার আগে আমরা সেটাকে ডিটেক্ট করতে পারি তার সার্ভাইভাল বেনিফিট আরও ভালো হবে রাদার দেন যখন ডিজিজটা অলরেডি চলে এসছে তো এটা আমার মেন অবজেক্ট বা অবজেক্টিভ আজকের দিনে থ্যাংক ইউ ডক্টর It's what she put
ডাক্তারটাকে ডায়ালিসিস জায়গা থাকে আর কেয়ারের একটা জায়গা থাকে, কিন্তু এই শহরের মধ্যে যেটা আমরা কেয়ার সেটা রয়েছে তার বোতলের মধ্যে কি চলছে বা তার পারিপার্শ্বিক লোকজনের মনের মধ্যে কি চলছে, এবং বলে করার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা আমরা শিখাচ্ছি এই রিলেটেড প্রফেশনাল হেল্প একদমই খুব কম পাওয়া যায়। যদিও আস্তে আস্তে এই নিয়ে একটা লাইফ যেটা আসছে যেটার নাম সাইকোলজি, একটা ইউনিভার্সিটি এই কোর্স অফার করে, কলকাতায় কিন্তু সেরকম অফারিং পেয়েছে, কিন্তু এটা একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট যেটাকে হচ্ছে পড়াশোনার বিভাগে থাকে, এবং সেইটা থেকে মনের দিকটাকে দেখা দরকার, শুধু শরীরে দেখলে পাবে না, মধ্যেও প্রাকৃতিক কিছু হবে, দুজনে হাতে হাতে চললে রিকভারি রেট আরো সেটার ডক্টর। থ্যাংক ইউ ডক্টর। আচ্ছা, সবাই ক্যান্সারের ব্যাপারে একটু আপাতত জানো যে নর্মাল সেলের থেকে একটু আলাদা হয় কিভাবে, যেটা অস্বাভাবিক ভাবে অনিয়ন্ত্রিত ভাবে ক্যান্সার সেলগুলোর পার্থক্যভাবে বিভাজন হতে থাকে, যার ফলে কি হয় সেই জায়গাটা যেখানে বাড়ছে যেখানেই হচ্ছে সেই জায়গাটা নর্মাল কাজকর্মকে কি করে সিগন্যাল করছে, এবং শুধু সেখানেই থাকে সীমিত থাকে না, কি করে বিভিন্ন জায়গায় মানে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এবং সেখানেও টিউমার তৈরি করে সেখানে তাদের কাজকর্মে পাওয়া যায়, সেটা নর্মাল ব্যাপার। মানে আমরা জানলাম ক্যান্সারের ব্যাপারে কেন আজকে আমরা এসেছি, ওনার দুজনে অলরেডি বলেছেন যে একজন বলছেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, উনি বলেছেন যে দেখো শরীরের ব্যাপারে অনেক গল্প, মনে ব্যাপার কিন্তু শরীরের ব্যাপারটা অ্যালার্মিং, সেটা হচ্ছে যে ভারতবর্ষ 2022-এ 1.46 মিলিয়ন মানে 14 লাখেরও বেশি নতুন কেস রিপোর্ট করেছে, যে আমাদের কাছে এত নতুন ক্যান্সার কেস আছে যেটা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, কিন্তু সেইটাতে আমরা আগেই প্রিভেন্ট করে দিতে পারি। ক্যান্সার মানে সব শেষ নয়, ওই প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে কিছু কিছু ক্যান্সার কি হবে, এটা একজন বলেছিলেন না যে উনি ভালো আছেন এখন ঠিক আছে, হ্যাঁ, তো কিছু কিছু পর্যায়ে একটা কিউর হচ্ছে, সেটা কি করে করা যায়, কিভাবে প্রিভেন্ট করা যাবে সেগুলো ভয় করে আসতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রচন্ড বলতো যে কিছু কিছু ক্ষেত্রে কি হয় একটা পিছু কিছু ক্ষেত্রে আমরা জানি না আমাদের শরীরে কিছু এই যেটা পড়লেন এটা আপনার রিফারেকশন আপনার সেল, এটা নর্মাল সেলের মতো না। আমাদের নর্মাল সেল কি হয় একটা সময় এজড হয়, তারপরে মারা যায়, তারপরে আর আপনার পলিফারেশন হয় না। ক্যান্সারটা একদম একটা হচ্ছে গাড়ির মতো, গাড়িতে তোমার ব্রেক আছে আর তোমার হচ্ছে অ্যাক্সিলেটার আছে, তো কোনো কারণে ব্রেকটা খারাপ হয়ে গেছে আর অ্যাক্সিলেটারটা চলে যাচ্ছে, তো এখন সেই সময়টা দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ক্যান্সার। এবারে আমরা যে আমরা তোমরা যেখানে বসে আছো তোমাদেরকে আমরা একটা কথা আমি বলবো যে কিছু আমাদের জ্বর হয়, জ্বর হলে এটা সাইন হয়, তখন আমরা ডাক্তার গেলে স্যার আমার জ্বরটা চাচ্ছে না কি করতে পারি, তখন ওরা কিছু টেস্ট দেয়, তারপরে যে ওষুধগুলো দেয় অটোমেটিক্যালি জ্বরটা সেরে যায়। কিছু কিছু ক্যান্সার অ্যালার্মিং সাইন দেয়, কিছু কিছু ক্যান্সার অ্যালার্মিং সাইন দেয় না, এটা যখন লেট স্টেজে পৌঁছে তখন সাইনগুলো দেয়। কিছু কিছু ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার, তারপরে লাং ক্যান্সার, কোলন ক্যান্সার, কিছু কিছু ক্ষেত্রে কিছু সাইন দেয়। যেমন তুমি দেখতে পেলে যে একদিন স্নান করতে করতে কোনো স্টুডেন্ট তোমাদের মধ্যে গেম তারা কিছু দেখলে আপনারা কিছু লাম্প দেখবে, আমি কিছু সোয়েলিং দেখবে ব্রেস্টে, তখন তুমি সাসপেক্ট করবে হ্যাঁ দিস ইজ নট নর্মাল, তখন ইউ শুড জাস্ট টু এ ডক্টর, বা প্রথমে তোমার প্যারেন্টসকে বলবে মা যেটা আমার একটা কিছু দেখতে পাচ্ছি যেটা নিয়ে কি চিন্তা করবে, তখন তারা তোমাকে দিয়ে ডিসকাস করবে কোথায় তোমাকে যেতে হবে। ব্রেস্টের একটা সাইন বা সিমটম থাকে, সেটা তুমি আর্লি ডিটেক্ট করতে পারো তাহলে তোমার কিওরটা খুবই সহায়ক। লাং ক্যান্সারে কি একটা তুমি দেখতে পাচ্ছ বাড়ির কেউ বাবা বলছিলাম ফর এক্সাম্পল, কেউ দেখতে পাচ্ছ তুমি কেউ কাশ হচ্ছে, কাশিটা সারছে না, এটা একটা সাইন, তখন তোমাকে প্রম্পটলি তাকে বলতে হবে সামথিং অ্যাবনর্মাল হ্যাপেনিং, আমাদের যেতে হবে ডক্টরের কাছে। আরেকটা কি কোনো একটা তোমার শরীরে কোনো একটা ক্ষত হয়েছে, কাটা, সেই জিনিসটা হিল হচ্ছে না, আমাদের কি হয় কোনো কারণে আমাদের শরীরে যে ইমিউনিটিটা থাকে তারা কী করে একটা সঙ্গে এই কাটার ক্ষতটাকে ওরা ফাইব্রোসিস করে জিনিসটা ঠিক হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কাটাটা কোনোদিনই সারছে না।
এটাও একটা সাইন। Like not important like আর একটা দেখি ইউরিন করতে গিয়ে দেখেন মেচুরেশন, ইউরিন করার সময় যারা ভাব হচ্ছে, তারপর এটা সবসময় ইউরিনটা হচ্ছে না, এটাও একটা রকমের সাইন। আর এক সময় কি হয়, একটা পেটে কি হবে, একটা ব্লটিং সেন্সেশন, ইন্ডাইজেশন, এটা একটা কোলন ক্যান্সার ওয়ান কাইন্ড অফ সাইন। তা কিছু কিছু ক্ষেত্রে যেমন বললাম ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এইসব জিনিসগুলো কিছু সাইন অ্যান্ড সিম্পটম দেয়। তার পরিপ্রেক্ষিতে তোমরা যেতে পারো ডক্টরের কাছে, ডক্টর তখন ইভালুয়েট করবে, দেন রেসপেক্টিভ অনকোলজিস্টকে তোমাকে পাঠাবে। এখানে কিছু কিছু ক্যান্সার আছে সেইগুলো কিন্তু ডিটেক্ট করা যায় না, তারা প্রেজেন্টলি করে লেট স্টেজে। তো আনফর্চুনেটলি এখনো পর্যন্ত সেরকম স্ক্রিনিং মেথড শুরু হয়নি সেই ক্যান্সারগুলো ডিটেক্ট করার। তোমাদের মধ্যে একটু বড় হয়ে কোনো সাইন্টিস্ট হবে, হয়তো ইন ফিউচারে সেইগুলো তোমরা আবিষ্কার করবে। সো উই আর ওয়েটিং ফর দোজ ইন ফিউচার, নিয়ার আর ফার ফিউচার সাম ডিটেকশন উইল কাম। যেই ক্যান্সারগুলো আর্লি ডিটেকশন সম্ভব না, হয়তো ইন ফিউচারে হতে পারে। থ্যাংক ইউ। which is psychologist and এটা জেনারেলি হসপিটালস একবারে ক্যান্সার ট্রিটমেন্ট হয়, সেখানে এই ফেসিলিটিটা অ্যাভেলেবল থাকে, যেখানে কাউন্সিলিংটা অফার করা হয়। যখন ডিটেকশন হচ্ছে তখন থেকে কাউন্সিলিং শুরু করা যেতে পারে, যে তার কাছে খবরটা কি করে জানানো হবে, জানানো হয়েছে আর্টিকেল করে জানানো হবে, তার বাড়িগুলো কি করে জানানো হবে, এবং জানানোর সঙ্গে সঙ্গে লোকজনের মধ্যে যেটা হয়েছে আমার ক্যান্সার বা কারোর রিয়াকশন হলো আমার ক্যান্সার হয়েছে, এবার কি হবে, নাহলে কি করবো, আমার পরিবারটার কি হবে, এই ধরনের নানান রকমের প্রশ্ন তৈরি করে লোকজনের মধ্যে। কখনো হচ্ছে আমার ক্যান্সার, তাহলে সে একটা ডিনারে চলে যায়, মানতে চায় না যে হ্যাঁ তার ক্যান্সার হয়েছে। এই সব জায়গাগুলোতে কাজ করার জন্যই সাইকোলজি জ্ঞান, শুধু সাইকোলজি কাউন্সিলিং এভরিওয়ার। সাইকোলজি এই কারণে যে অঙ্কোলজির যে স্পেসিফিক জায়গাগুলো আছে সেই জায়গাটা ধরে, এবং যে মানুষটিকে কাজ করতে হচ্ছে বা তার পরিবারের সঙ্গে কাজ করতে হচ্ছে সেইটাকে এমফেসিস দিয়ে দুটিয়া মেলবন্ধন ঘটিয়ে যাতে কাজটা করা যায়। প্রত্যেকটা ক্যান্সার পেশেন্ট মানে সাইডেরও ট্রিটমেন্ট হয়, ইনঅর্গানিক ট্রিটমেন্ট হবে বা আউটকাম কি হবে, তার উপরে প্লাস তার শরীরের সেটি হয়েছে, তার মনের অবস্থা কেমন, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল গ্রোথ তো আলাদা, সেগুলো কোনো পার্টিকুলার ওয়ে যে এটার পর এটা হওয়ার পর এইভাবে ঠিক সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট রাখতে হবে। তার সঙ্গে বসে তাকে যে তাকে কথা বলতে দেওয়ার একটা জায়গা তোলা দরকার, তার মনের মধ্যে অনেক কিছু করে যেগুলো হয়তো সেই মুহূর্তে সেটা পারিপার্শ্বিক লোকজনের সাথেও ডিসকাস করতে পারে না, সেই জায়গা থেকে এই জায়গাটা দরকার যাতে সে হয় একটা নন জাজমেন্টাল জায়গা পায়, তার যা বলার আছে, যা জিজ্ঞাসা আছে সেই জায়গাটা তুলে ধরতে আরে হচ্ছে থ্যাংক ইউ। আচ্ছা ক্যান্সার ব্যাপারে আমরা শুনলাম, দেখো তোমরা যদি খেয়াল করে থাকো স্যার যেটা বললেন যে ওয়ার্নিং সাইন্সের ব্যাপারে সকাল থেকে শুরু সিম্পটম যেগুলো দেখতে বুঝতে পারবেন মানে ডক্টর কাছে যেতে অস্ট্রেলিয়ান লেখা আছে। এবার কি বললাম, কিছু ক্যান্সার আছে যেগুলো আমরা প্রাথমিক স্তরে ধরে ফেলতে পারি, হ্যাঁ, এবং তা মানে সব থেকে বড় একটা উদাহরণ হলো ব্রেস্ট ক্যান্সার, যেটা আমি বললেন। তো তার জন্য যে পরীক্ষাটা আমরা বাড়িতে সমস্ত মেয়েরা নিজেই করতে পারি সেটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, নিজের ব্রেস্ট পরীক্ষা করা। আচ্ছা, যেটা আপনি বললো ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, নিজের বডিকে অবজেক্টিফাই করার বিষয়, যেটা সোসাইটি আমাদের সাথে করেছে, তো আমাদের করার বিষয়টা আরো বেশি। এভরিবডি নোস উই হ্যাভ ব্রেস্ট, ঠিক আছে? তো আমি একটু দাঁড়িয়ে সেটা তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখো, আর বলি যে এটা কখন করবে, কারা করতে পারবে, ঠিক আছে? কখন করবে বলতে আমি তোমাদের বলবো যে যেহেতু মোস্ট অফ ইউ সবার মেনস্ট্রুয়েশন আর পিরিয়ডস হয়, আমি বলবো যে পিরিয়ড শেষ হওয়ার 5 থেকে 7 দিন পর করো, তার কারণ পিরিয়ডের সময় অলরেডি ব্রেস্টেরটা ব্যথা থাকে, একটা সেন্সেশন থাকে, ওভার সেন্সিটিভিটি থাকে, তো সেখানে আমি বলবো 5 থেকে 7 দিন পরে করো। প্রত্যেক মাসে একটা করে দিন ফিক্স করে নাও,
আচ্ছা দিয়ে কি করবে, তিনটে স্টেপ আছে। কিভাবে করবে না, তুমি প্রথমে আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে যখন তুমি স্নান করছো বাড়িতে একা ড্রেস চেঞ্জ করছো তখন তুমি দাঁড়াও আয়নার সামনে, দাঁড়িয়ে তুমি নিজে নিজে খেয়াল করো যে এখানে কোনো স্কিনের উপরে কোনো চেঞ্জেস আছে কিনা। মানে তুমি আচ্ছা একটা তোমাকে বলে রাখি, কোনো কালো এক্সট্রা যেটা আগে কোনো দিনে ছিল না, একটা কালো ভালো তো থাকে, আমরা কিন্তু ব্রাউন কালো গোলাকার আমৃতি সেটা সবাই আছে, কিন্তু সেটা ছাড়াও কোনো কালো এক্সট্রা মার আচ্ছা ত্বকে কোনো ভাঁজ বা টান কিছু পড়েছে কিনা। আচ্ছা সাধারণত আমাদের যে মানে যে উঁচু জায়গা সে উঁচু থাকার কথা, বা সেটা যদি কোনোভাবে তোমার মনে হয় ভেতর দিকে ঢুকে গেছে, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কাদের সাথে ডিসকাস করতে হবে, বাড়ির বড়দের সাথে। আরেকটা জিনিস কিনা, তাহলে কন্ডালের মধ্যে দেখেছো, কন্ডালের উপরে খোসাটা দেখেছো কিন্তু ছোট ছোট বিন্দু বিন্দু আর একটু রাফ হয় না। হ্যাঁ, তো এই অরেঞ্জ পিল সিনড্রোম কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা ভয়ঙ্কর সিন, মানে সাইন নট সিম্পটম। মানে এটা দেখি এটা কিন্তু অলমোস্ট 4 স্টেজে পৌঁছে গেছে। এটা যদি কারো দেখো প্লিজ শুধু দেখার জন্য এটা তুমি বলো যে যদি কারো দেখো প্লিজ টু কনসাল্ট এ ডক্টর, দিস হাই টাইম, ঠিক আছে, কোনো রকম চেঞ্জেস আছে আগে থেকে দেখে নিবি, তারপরে ঠিক আছে লিখো। বলো নেক্সট কি করছো, দাঁড়িয়ে কি করছো, ক্যান ইউ হ্যাভ বলস শিওর তো দাঁড়িয়ে কি করছো, তোমরা একটা হাত যে প্রেসে তোমাদের এক্সামিনেশন করতে হবে, তো তার সিমিলার সাইডের হাতটাকে আমি মনে রাখছি মাথার এখানে, আর অপোজিট হ্যান্ডটা দিয়ে আই হ্যাভ টু ডু আ সার্কুলার মোশন, মানে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে চেপে 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 আমাকে কিন্তু এক্সামিনেশন করতে হবে চারিদিকটা, ঠিক আছে। তাতে করে কি হবে, তোমার ভেতরে কোনো শক্ত গুটি বা শক্ত একটা ফোলা কিছু ঢুকে থাকে, সেটা অবশ্যই খেয়াল করতে পারো। আরেকটা কথা বলে নিই, অনেক সময় সিরিয়াস গ্ল্যান্ডে সোয়েট জমে বা সিবাম জমে এরকম কিন্তু ভেতরে ছোট ছোট ব্যথা হতে পারে, ওইটা একটু সাধারণভাবে যদি হয়ে গেছে। তো যখন এখানে ভেতরে একটা ফোলা দেখছো, সেটা নর্মালি নড়াচড়া করছে, এক জায়গায় স্থির হয়ে নেই বা ব্যথা হয়ে আছে, এবং তারপর ফোড়া দেখেছো, ফোড়া হলে তার মাথাটা মুখ হয়েছে, মুখ একদম প্লেন হয়ে আছে, বাট ভেতরে একটা বড় একটা লাম্প হয়ে আছে, একটা গুটি হয়ে আছে, ঠিক আছে। এরকম যদি কিছু দেখো অবশ্যই কিন্তু এতে ভয় পাওয়ার কিছু, বুঝতেই পারো তোমার সিরিয়াস গ্ল্যান্ড ফুলে একটা ব্যথা হচ্ছে, কিন্তু এটা অ্যাভয়েড করার জন্য কি ভালো করে একটা বাড়ি কাউকে খাও করবে না, বাড়িতে মাকে দিতে বাবাকে যা তুমি কমফোর্টেবল শেয়ার হলো। আচ্ছা এই সেম করে টাইম তার একটা শুয়েও করতে হবে, মানে যখন রাত্রিবেলা তুমি শুয়েছো চুপ করে শুয়েছো তখন সেম জিনিসই যেই দিক থেকে করছো সেই হাতটাকে কি হচ্ছে যে দেখো যখন দাঁড়িয়ে যাচ্ছি তখন ফ্যাটটা কিরকম থাকছে, গ্র্যাজুলেশনের পুলের জন্য ওপর থেকে নিচের দিকে থাকছে, তার জন্য অনেক সময় হাতে কোনো গুটি হয়তো ফিল নাও হতে পারে, ছোট হয়তো হয়েছে, সেটা আমরা দাঁড়িয়ে হয়তো পুরোটা বুঝতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে, শুয়ে পড়তে হবে। শুয়ে কি হবে, ফ্যাটটা ডিসপার্স হতে পারে, মানে চারদিকে ছড়িয়ে পড়ে, তাহলে কি পাতলা হয়ে যাচ্ছে, যদি ছড়িয়ে পড়ে চারদিকে পাতলা হয়ে যাচ্ছে তাহলে আমরা ভালো মতো ফিল করতে পারবো। তার জন্য আমরা কি করবো, শুয়ে পড়ে সেম করবো, যেদিকে ব্রেস্ট এক্সামিনেশন করছি সেই দিকে হাতটা মাথায় রাখছি, আর উল্টো হাতটা দিয়ে আমরা সেম সার্কুলার মোশনে আবার এভাবে এভাবে দেখছি, ঠিক আছে। তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম, একটা দাঁড়িয়ে শুধু দেখছি আমরা স্কিনে কোনো চেঞ্জেস আছে কিনা, লিভারে কোনো চেঞ্জেস আছে কিনা, আর কোনো ডিসচার্জ বা খরচ হচ্ছে কিনা, আর তারপরে 2 নম্বর কি করলাম, আয়নার সামনে দাঁড়িয়ে একটা পরীক্ষা করলাম, শুয়ে একবার পরীক্ষা করলাম। তো এইগুলোতে কোনো চেঞ্জেস দেখতে পেলেই কালারে চেঞ্জ, কোনো শেপে চেঞ্জ, কোনো ত্বকের কোনো টেক্সচারে চেঞ্জ হয়ে গেছে, কোনো খরচ হচ্ছে, সঙ্গে সঙ্গে বলতে ইনফরমেশন এখানে স্টপ হয়ে গেছে যাচ্ছে। Wonderful. Thank you so much. আমি দুটো ইনফরমেশন অ্যাডভাইস যে এটা শুধু যারা মেনস্ট্রুয়েশন হচ্ছে তারাই করবে তার কোনো মানে উনি উঠে যেভাবে করতে পারে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ব্রেস্ট ক্যান্সার তারা অবশ্যই করবে, প্রত্যেক মাসে করবে, এবং যারা এখন কি 60 ঊর্ধ্ব হয়ে গেছে, আমরা এমন কেস পেয়েছি 65-66 থেকে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপমেন্ট হচ্ছে, তখন তো পিরিয়ডটা ছিল না, মেনোপজ হয়ে গেছিল। তো সমস্ত মহিলাদের এটা করার দরকার, প্রত্যেক মাসে একটা দিন ফিক্স করা দিয়ে সেভাবে করে, ঠিক আছে। হ্যাঁ যেটা বলেন ভ্যাকসিনেশন ক্যান্সারে আমাদের একটা যে সার্ভাইকাল ক্যান্সার আছে, সার্ভাইকাল কথা কিছু বলবো। সার্ভাইকাল ক্যান্সারে একটা ভাইরাস আছে যাকে বলা হয় এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে। তার আগে একটা জিনিস বলবো, একটা আমাদের যে সেল সাইকেল হয়, সেল সাইকেলে
একটা চেক পয়েন্ট আছে, সেই চেক পয়েন্টের নাম হচ্ছে P53। P53 কি করে এগুলি হচ্ছে আপনাদের সেলের গার্জেন। কোনো সেল যখন এই সাইকেলের যদি দেখে, কোনো অ্যাবনর্মাল সেল যখন যদি দেখে অ্যাজ এ পুলিশম্যান, সে কি করে তখন সেই সেলটাকে ডাস্টবিনে ফেলে দেয়, যাতে নেক্সট সাইকেলে না হয় এবং প্রলিফারেশন আর গ্রোথটা যাতে না হয় ক্যান্সার সেল। কোনো কারণে কোনো জেনেটিক মিউটেশন, কোনো কারণে সেই সেলটা অ্যাবনর্মাল হয়ে বা P53 কোনো কারণে মিউটেশন হয়ে গেছে, তখন পুলিশ ওটাকে স্ক্রিনিং করতে পারে, সেই অ্যাবনর্মাল সেলটা নেক্সট সাইকেলে চলে যায়, তখন ইভেন্চুয়ালি কি হয় সেলটা প্রলিফারেট হয় এবং ক্যান্সার হয়। HPV এটা বললাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই কি করে এই ভাইরাসটা P53 থেকে অ্যাটাচ হয়ে যায়, তখন P53 ওর যেই গার্ড করে রেখেছিল সেল সাইকেলকে, সেই গার্ডটা ক্ষমতাটা হারিয়ে ফেলে, তখন সেই সেলটা চলে যায় নেক্সট সাইকেলে, ক্যান্সার আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয়। তা আমাদের বডিতে টি সেল আর বি সেল আছে। কোনো রকমের কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি আসে আমাদের শরীরে, তখন তারা টি সেল কি করে, ডেনড্রাইটিক সেল বলা হয়, তারা কি করে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রথমে বাইরের কোনো ইনভেডারকে নিয়ে ওরা প্রেজেন্ট করে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলা হয়, সেই সেলটাকে প্রেজেন্ট করে টি সেলকে, আর টি সেল তখন বি সেলকে বলে দেখো আমি তোমাকে এই ইনভেডারকে নিয়ে এলাম, এবার তুমি একে হাউ টু কিল ইউ ডিসাইড। তখন বি সেল কি করে ইমিউনোগ্লোবুলিন সিক্রেটেড করে, সেই ইমিউনোগ্লোবুলিনগুলো কি করে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার উপরে গিয়ে বসে, তার অপশনাইজেশন করে ওকে মেরে ফেলে। এটা হচ্ছে নর্মাল ফিলিওর। এবারে ভ্যাকসিনেশনে কি হচ্ছে, আমরা ওই HPV যে ভাইরাসটা আছে ওই প্রোটিনটা দিলাম, সেই প্রোটিনটাকে ল্যাবরেটরিতে কিল করে সেটা আমাদের শরীরের মধ্যে দিয়ে দিলাম, তখন আমাদের টি সেল বি সেল জেনে গেল যেটা একটা প্রোটিন যেটা ইনভেডার হিসেবে আপনার শরীরে আসছে, তখন ইন ফিউচারে যদি HPV ভাইরাস যদি আক্রমণ করে, আমার বডি আগে থেকেই জানে যে আমার কাছে এই ভাইরাসটা আসতে চলেছে, তখন সেটা ইমিউনিটি অ্যাক্ট করে এবং সেই নর্মাল ফিজিওলজিক্যাল ফিনোমেনাতে ভাইরাসটাকে মেরে ফেলে। এটা হচ্ছে HPV ভ্যাকসিনেশন। আমাদের 9 থেকে 12 বছরের বয়সের যারা মেয়েরা আছেন তাদেরকে এই ভ্যাকসিনেশনটা দেওয়া হয়। এটার নাম আছে একটা ভ্যাকসিন, একটা সার্ভারিক্স। HPV দুটো 16 আর 18 এই জিনগুলো যদি 16, 18 এটা হচ্ছে সার্ভারিক্সের, 16, 18 611 এটা গারাসিন। এই দু রকমের ভ্যাকসিন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি যারা 9 থেকে 12 বছরের যারা ফিমেল, ইভেন অলদো নট অনলি ফিমেল, ইভেন মেলের জন্য এই ভ্যাকসিন যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে কি হবে ইন ফিউচারে যদি কারোর HPV ভাইরাস আক্রমণ করে, এই ভ্যাকসিনেশন কি করবে সেই HPV ভাইরাসকে মেরে দেবে আর তার ইভেন্চুয়ালি ক্যান্সারটা প্রোগ্রেস হবে না। আমাদের ভারতবর্ষে এটা আমেরিকার ও ইউরোপে এটা স্কুল গার্ডদের এটা ডেইলি রুটিন হিসাবে এটা প্রজেক্টেড, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এখন ইমপ্লিমেন্ট এখনো হয়নি, ইন ফিউচারে হয়তো হবে। কিন্তু কেউ যদি ভ্যাকসিনেশন নিতে চায় দে শুড গো টু এনি হেলথ ক্লিনিক, সো উইল প্রোভাইড দেয়ার ভ্যাকসিন। আচ্ছা, প্রাইভেটে